নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি গঙ্গাপক্ষে, কারণ দুয়ারে দুর্গাপুজো। না, গঙ্গাপক্ষে দুর্গাপুজো না, গঙ্গাপক্ষে অনুষ্ঠিত হচ্ছে। এই যে দুর্গাপুজো আসছে, সেই কারণে সিগওয়েজ আয়োজন করেছে পরিবেশ বান্ধব শারদ সম্মান 2024। আমরা জানি রাত পোহালেই মহালয়। এবছর এমন এক আবহে পুজো হচ্ছে যখন আমরা কয়েকদিনের মধ্যেই মেতে উঠব এবং পালন করব উৎসব। যদিও বিচারের আশায় নিচে পড়ে আছে অভয়ার সব। সঙ্গে পেয়ে গেছি এই যে দুর্বিষহ ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যাদের ইনভলভমেন্ট চূড়ান্তভাবে অপরিহার্য, সেই বিখ্যাত আইনজীবী এবং যার লেখক বটেই, কারণ তার অনেক বইও বেরিয়েছে, জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। কথা বলে নেবো তার সাথে। জয়ন্তবাবু, নিউজ চ্যানেল আপনাকে নমস্কার। নমস্কার। আসন্ন দুর্গাপুজো এমন একটা আবহে হতে চলেছে যখন জাস্টিস ফর আরজি কর এই দাবিতে রাজ্য, দেশ, পৃথিবী উত্তাল এবং অনিবার্যভাবে তার মধ্যে ইচ্ছাকৃত গাফিলতির বিষয়টা উঠে এসেছে। সর্বোচ্চ আদালতেও এটা পরিগণিত হয়েছে। কি বলবো? আপনি একদম ঠিক বলেছেন যে সত্যি সত্যি সময়টা বড় অস্থির এবং আমাদের সকলেরই মন ভালো নেই। তবুও শারদ সম্মান দেওয়া হয়। প্রচুর অর্গানাইজেশন রয়েছে যারা এই দুর্গা পুজো উপলক্ষে শারদ সম্মান দিচ্ছেন। তারা নির্দিষ্ট কারণে এবং নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তারা শারদ সম্মানটা দেন। কেউ প্রকৃতিকে নজরে রেখে, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য রক্ষিত হচ্ছে কিনা দেখেন, কেউ জাঁকজমকের দিকটা দেখেন, কেউ মানবিকতার দিক দেখেন, কেউ সাধারণ মানুষের দিকটা দেখেন। কিন্তু মূল বিষয়টা থাকে যে দুর্গাপুজো উপলক্ষ করে যে উৎসব, সেটা যেন ভালোই ভালোই হয়, সব দিক যেন রক্ষিত হয়। যে কথা আপনি বলছিলেন, সত্যি সত্যি আমাদের সকলের মন খারাপ। তবুও মা আসছেন, এটাও কিন্তু ঠিক কথা। এবং মার এই আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবী জুড়ে যেখানে যত বাঙালি রয়েছে, তাদের মনেও কিন্তু একটা আলাদা আলোড়ন পড়ে, এটাকে অস্বীকার করার উপায় নেই। এবার আমার বক্তব্য হলো, দেখুন, শারদ সম্মান যারা দিচ্ছেন তারা নিশ্চয়ই মনে রাখবেন প্রাকৃতিক ভারসাম্য সঠিকভাবে রক্ষা হচ্ছে কিনা সেটা যারা এই সম্মান পাচ্ছেন, যে ক্লাব বা সংগঠনগুলিকে দেওয়া হচ্ছে, তারা নজর যেন রাখেন। আমি নিজে আইনের ছাত্র হিসেবে আমি মনে করব যে আইনটা যথাযথভাবে রক্ষিত হচ্ছে। তো এটা যেন যারা যেখানে যখন যে কোনো শারদ সম্মানই দেন না কেন, তারা যেন এটা মনে রাখেন। যেমন মহামান্য কলকাতা হাইকোর্টের কিছু নির্দেশিকা আছে, প্যান্ডেল কত ফুট উঁচু হতে পারে, প্রতিবেশীর বাড়ির জানালার ছাড় দিয়ে একটা প্যান্ডেল করতে হবে, গলির মুখ সম্পূর্ণ আটকে বা রাস্তা সম্পূর্ণ আটকে প্যান্ডেল করা যাবে না। প্যান্ডেলের মুখে, যেটাকে আমরা সাদা ভাষায় বলি এন্ট্রান্স এবং এক্সিট, সেটা যেন যথাযথ থাকে, তার মাপ যেন যথাযথ থাকে। এবং শুধু তাই নয়, আইনে কিন্তু বলা আছে একটা অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড যেন ওই এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারে এবং প্রয়োজনে যেন এক্সিট দিয়ে বেরিয়ে আসতে পারে, সেই বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন। আমি নিজে বিভিন্ন জায়গায় এই ধরনের সংগঠনের হয়ে শারদ সম্মান দেবার ক্ষেত্রে মনে করেছি যে এই ধরনের ঠাকুর দেখতে আসেন বহু দূর থেকে মানুষ, এবং প্যান্ডেলের পাশাপাশি যদি একটা টয়লেট থাকে, ওয়াশরুম যেন থাকে। কারণ প্রচুর মানুষ আসেন, তারা টয়লেটের অভাবে তারা কিন্তু শহরকে নোংরা করতে থাকেন। তো যেন একটা টয়লেট রাখা হয়, যেন একটা ফার্স্ট এইডের বন্দোবস্ত থাকে, শিশু এবং বৃদ্ধদের জন্য আলাদা লাইন যেন থাকে। এবং প্রচুর মানুষ তারা প্রতিমা দেখতে বেরোন, বেশিরভাগ ক্ষেত্রে তারা অভিযোগ করেন দীর্ঘ লাইন দিতে হয়, বহু সময় দাঁড়িয়ে থাকতে হয়, এবং এমন একটা সিচুয়েশনের তৈরি হয়, ভিড় জমিয়ে রেখে যে কোনো মুহূর্তে একজনের পদপিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই যারা যেখানে যখন এই পুরস্কার দেবেন, তারা যেন মনে রাখেন যে এই একটা ইজি ফ্লো যেন প্যান্ডেলের সামনে থাকে, এই কথাগুলো মনে করিয়ে দেওয়া। কালী পুজোও আসবে, কালী পুজোর সময় আমি তো বলবো যেন জোরে পটকা যেন না ফাটানো হয়, সে ব্যাপারটা যেন মাথায় রাখা। কারণ কিন্তু পরিবেশ মনে রাখতে হবে, প্রাকৃতিক দিক থেকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে, আর কিন্তু প্রকৃতি কোনো সময় দেবে না।
কাজেই শব্দবাজি যারা ফাটাবেন তারা যেন নিষিদ্ধ বাজির মধ্যে না যান, শব্দ যেন নির্দিষ্ট সীমারেখা অতিক্রম না করে, দূষণ যেন না হয়, এগুলো মাথায় রাখা প্রয়োজন। তবেই যেন যারা পুরস্কার দিচ্ছেন তারা পুরস্কার দেন। এছাড়া আপনার বক্তব্য আর একটা দিক ছিল যে এই অস্থির সময়ের কি অবসান হবে না? আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি অপরাধীদের ধরা আজও সম্ভব এবং সাধারণ মানুষ সেটা চাইছে। আজকে কেন এই আলোড়ন, কেন এই জনগর্জন? তার কারণ হচ্ছে সাধারণ মানুষ দেখতে চায় যে এই মেয়েটির উপরে যারা অত্যাচার করেছে তারা যেন জেলের মধ্যে থাকে। এখনো সাধারণ মানুষ তার কোনো সূচনা পায়নি বলে সাধারণ মানুষ এতটা ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমি কিন্তু মনে করি এখনো তদন্ত যে পর্যায়ে রয়েছে সেই পর্যায় থেকেও কিন্তু তদন্তকে ঘুরিয়ে দেওয়া সম্ভব। সিবিআই এর যদি সদিচ্ছা থাকে, আমি আবার বলবো, সিবিআই এর যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু অপরাধীদের ধরা সম্ভব। আপনি বললেন একটু আগে গঙ্গা বক্ষে আমাদের এই অনুষ্ঠান, ধরা যাক এই গঙ্গা দিয়ে একটি ডেড বডি বয়ে যাচ্ছে, পুলিশ তাকে তুললো, তার আইডেন্টিফিকেশন কেউ জানে না, তার পরিচয় কেউ জানে না, কিভাবে মেরেছে, কোথা থেকে সে দেহ ভেসে এসেছে কেউ জানে না, পুলিশ কি তদন্ত করে বের করতে পারে না? উত্তর হলো পারে। অর্থাৎ একটা আনআইডেন্টিফাইড বডি, কে তাকে মেরেছে, মানে প্লেস অফ অকারেন্স আমরা জানি না, পোস্টমর্টেম যথাযথভাবে হলো না, তারপরেও কিন্তু সম্ভব। এখানেও তো তাই, এখানে অভিযোগ উঠছে দ্রুত দাহ হয়ে গেছে, পোস্টমর্টেম যথাযথ হয়নি, প্লেস অফ অকারেন্সটা নাকি নষ্ট হয়েছে, তারপরেও তো সম্ভব। পুলিশের কাছে বেশ কিছু বৈজ্ঞানিক থিওরি আছে, যে থিওরি থেকে কিন্তু অপরাধীদের ধরা সম্ভব। সামনে মা আসছেন, আমি ঈশ্বরকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে বলি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মায়ের আগমনের সঙ্গে সঙ্গে অপরাধীদের জেল গমনটাও যেন হয়। তবেই কিন্তু বাঙালির পুজো যেখানে হোক, সেই দেশে বিদেশে যেখানেই হোক না কেন, বাঙালির পুজো সুন্দর হবে। আপনি খুব সুন্দরভাবে বললেন। আপনার উত্তরেই আমার পরের প্রশ্নটা আছে যে একদিকে আমরা পরিবেশ বান্ধব পুজোকে উৎসাহ প্রদানের জন্য পরিবেশ বান্ধব শারদ সম্মান 2024 করছি, আবার আরেকদিকে কোনো কোনো পুজো এত উঁচু হচ্ছে যে প্লেন যেতে অসুবিধা হচ্ছে, এমন লাইটিং হচ্ছে, লেজার লাইট, এটাও একটা যেমন বিষয়। আরেকটা বিষয় আপনার কথার মধ্যেই আছে। দেখুন, একদিকে অপরাজিতা বিল, একদিকে 21 জন উকিল। ঘটনাটা হচ্ছে আপনি একজন আইনজীবী, নির্যাতিতা অভয়া যে নির্যাতিত হয়েছে এবং তাকে মারা হয়েছে এটা তো সর্বজন স্বীকৃত। তাহলে যে মহামান্য আইনজীবীরা তাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে সেই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? এটা তো সমাজের বিপক্ষে যাচ্ছে। একজন আইনজীবীর এথিক্যাল জায়গা থেকে কোথাও হ্যাম্পার হচ্ছে, কারণ কোনো কোনো কোর্টে আমরা দেখেছি ইদানিং এর মধ্যেই তারা কেউ দাঁড়াতে চাননি। এই দুটো বিষয়কে কিভাবে দেখছেন? দেখুন, আইনজীবীরা দাঁড়াচ্ছেন, আইনজীবীরা এথিক্স, আমাদের কিছু এথিক্স আছে, এথিক্যালি যে কোনো মানুষকে রিপ্রেজেন্ট করা একজন আইনজীবীর কর্তব্যের মধ্যে পড়ে। আইনজীবী কে এটা আগে বুঝুন। আইনজীবীকে আপনি একজন পুরোহিত মশাইয়ের সঙ্গে তুলনা করতে পারেন। একজন পুরোহিত যেমন তার যজমানের বাড়িতে পুজো করতে যান, তিনি দেখেন না তিনি প্রফেসর নাকি একজন অপরাধী, তার কাজ হলো তার হয়ে পুজো করা। একজন আইনজীবীর কাজও কিন্তু ওই যার হয়ে তিনি রিপ্রেজেন্ট করছেন তার বক্তব্যটাকে মহামান্য বিচারপতির কাছে পেশ করা। এটা গেল একদিক। দ্বিতীয় কথা, এটাও ঠিক যে বারবার অভিযোগ উঠেছে যে প্রশাসন অনেক সময় অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে দৌড়েছে। যেমন আমি নিজের অভিজ্ঞতায় বলতে পারি, আমি নিজে কামদুনির মামলাতে ভিকটিমের হয়েছিলাম এবং আজও আমরা সুপ্রিম কোর্টে সে মামলা নিয়ে যাই। সেখানেও কিন্তু দেখেছি অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে প্রশাসন তারা অভিযুক্তের কথা বলছে, অভিযুক্তের ভাষায় বলছে। আজকে আপনি যে 21 জন আইনজীবীর কথা বলছেন, বা আপনি দেখবেন আরো আইনজীবীর সংখ্যা বাড়ছে, তাদের বক্তব্য এক একজনের এক এক রকম। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেকাংশেই রাজ্য সরকারের হয়ে কথা বলছে। আমি তো মনে করি যে কোনো সময় এ ধরনের অভিযোগ এলে রাজ্য প্রশাসনের উচিত তাকে কন্ডেম করা, নিন্দা করা, বলা যে আমরা দেখছি অন্যায় কি হয়েছে, অন্যায় হলে তাকে সাজা দেওয়া হবে। কিন্তু অভিযুক্তের ভাষায় কথা বলা বা অভিযুক্তের স্বরে স্বর মিলিয়ে আদালতে সে স্বর পৌঁছে দেওয়া অনেক সময় কিন্তু সমালোচনা পেয়েছে। এবং মনে রাখবেন, শুধু আরজি কর নিয়েই যে আমরা খুবই চিন্তিত আহত তা নয়। এর আগে পার্কস্ট্রিটের কাণ্ড, এর আগে কামদুনি, এর আগে হাঁসখালি, মালদা, বারাসাত, বগটুই, একের পর এক ঘটনা ঘটেছে।
এর আগে কখনো অভিযোগ উঠেছে সুদীপ্ত গুপ্তের মৃত্যু, কখনো অভিযোগ উঠেছে আনিস খানের মৃত্যু নিয়ে, কখনো আবার শুটিয়ার বরুণ বিশ্বাস অভিযোগ উঠেছিল তাকে মারবার সময় নাকি প্ল্যাটফর্মের আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। মানে এটা অভিযোগ বলছে, আমি কিন্তু দায় নিয়ে বলছি না। এই অভিযোগ উঠে যদি থাকে তাহলে বুঝতে হবে অপরাধীরা কত ধুরন্ধর। অর্থাৎ অপরাধীরা ধুরন্ধর, তারা এখনো অনেক ক্ষেত্রে অনেক কেসে সমাজে খোলা ঘুরে বেড়াচ্ছে। আর যদি এটা হয় তারা সমাজে খোলা ঘুরে বেড়াচ্ছে আমার আপনার গায়ের কাছে, আবার তারা কোনো শিকারের অপেক্ষায় রয়েছে, তাহলে কিন্তু আমাদের দুশ্চিন্তার কারণ রয়েছে। কাজেই আপনি যা বললেন, হ্যাঁ আমি মেনে নিলাম, অনেকাংশেই প্রশাসনের স্বর অভিযুক্তের স্বরের সঙ্গে মিলে যাচ্ছে। একজন ল অ্যাবাইড পিপল হিসেবে আমার বিনীত শেষ প্রশ্ন, এই যে ঘটনাটা, দুর্বিষহ ঘটনা, এটাও কি তারিখকে তারিখ হয়ে যাবে, নাকি এর খুব দ্রুত সঠিক মীমাংসা আমরা পেতে চলেছি? দেখুন, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই, তবে আমার মনে আছে 10 বছর আগে ব্যাংশাল কোর্টে কামদুনির মামলার চার্জ ফ্রেম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বলেছিলাম, সে ফুটেজও অনেক মিডিয়ার কাছে রয়েছে, বাইরে বেরিয়ে এসে বলেছিলাম যে ভাবে তদন্ত হয়েছে তাতে ইন দ্য লং রান দুজনের বেশি কাউকে সাজা দেওয়া যাবে না, আজকে তাই হয়েছে। এই মুহূর্তে আরজিকর কাণ্ড যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখন কিন্তু দুদিকেই সমানভাবে পাল্লা ভারী। সিবিআই এর সদিচ্ছা থাকলে মূল অপরাধী বা অপরাধীদের এখনো ধরা যায়, আর সিবিআই যদি সদিচ্ছা না দেখায় তাহলে আবার হয়তো সাধারণ মানুষ আঘাত পাবে, আবার হয়তো সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে। আবার কোনো ঘটনা এমন ঘটবে না তো, আবার আমাদের প্রতিবেশী, কারণ এখন কিন্তু আর আগুনটা দূরে নেই, এখন আগুন আমাদের ঘরে, এখন আমরা সবাই চিন্তিত। সাধারণ মানুষকে আবার দুশ্চিন্তায় পড়তে হবে না তো। আমি এখনো আশাবাদী এই জায়গা থেকে মূল অপরাধীদের ধরা সম্ভব। অর্থাৎ যেমনটা জয়ন্তবাবু জানাচ্ছেন যে পরিস্থিতি এখন দোদুল্যমান অবস্থায় রয়েছে, বল সমান সমান কোর্টে রয়েছে, কিন্তু আশা আমরা ছাড়ছি না, কারণ সর্বোচ্চ আদালতের উপর ভরসা বিশ্বাস আমাদের আছে, আস্থা আমাদের আছে, তাই মানুষ এখনো যে কোনো প্রয়োজনে আদালতে দৌড়ে। কিন্তু সেই সঙ্গে সদিচ্ছা দেখাতে হবে যেমন সিবিআইকে তেমনি রাজ্য সরকারকে, দু তরফে যদি সদিচ্ছা দেখায় তাহলে হয়তো এই ঘটনার আমরা বিচার সঠিক পাবো এবং অত্যন্ত দ্রুতভাবে পাবো। এবং এটাও সঙ্গে সঙ্গে জানাচ্ছেন যে এখনো কিছু হারায়নি, অবশ্যই সমস্ত পসিবিলিটিস আছে। এই বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে যদি আমরা সঠিকভাবে সেটাকে প্রয়োগ করতে পারি তাহলে আমরা এর বিচার পাবো। ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।